তোমার ছেলের জীবনে অনেক বড় বিপদ আসতে চলেছে মা। অর্জুন যে আমাদের একমাত্র ছেলে, ওর কিছু হলে যে আমরা বাঁচবো না। পরশুদিনই তো অমাবস্যা, তুমি সেদিনই ওকে নিয়ে সাধু বাবার কাছে চলে যেও। আচ্ছা ঠিক আছে, অর্জুন যে আমার একমাত্র বংশধর, ওকে ছাড়া আমি বাঁচবো না। পথ একটা আছে জমিদার, কিন্তু সেই পথ ভীষণ কঠিন। কিন্তু বাবা, অর্জুন ওইটুকু ছেলে, ও কি দেবীর এই ভয়ানক রূপ সহ্য করতে পারবে? পুরোহিত মশাইয়ের কথা শুনে জমিদার অধীর চৌধুরীর পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। তিনি পড়েই যাচ্ছিলেন। পুরোহিত তাঁকে ধরে ফেলে বললেন, জমিদার বাবু, নিজেকে সামলান, নিজেকে সামলান। আমি কি করব পুরোহিত মশাই? আমি কার কি ক্ষতি করেছি যে আমার এমন সর্বনাশ হলো? জমিদার বাবু, আপনি শান্ত হন, এমন করবেন না। পুরোহিত মশাই, আপনি একটু দেখুন, আপনি পুজো পাঠ করেন, আপনি এই বিষয়ে অনেক জ্ঞানী। দয়া করে আমার ছেলেটাকে বাঁচান, আমার ছেলেটাকে বাঁচান। ঠিক আছে, ঠিক আছে জমিদার বাবু, আমি নিজের সাধ্য মতন চেষ্টা করব। আমি ছোট বাবুর প্রাণ রক্ষার জন্য যা যা করা দরকার সবটা করব। তবে একটাই কথা বলবো, আপনি ছোট বাবুর ঘর থেকে যত তাড়াতাড়ি সম্ভব ওই মূর্তিটা সরিয়ে দিন। হে ভগবান, এটা কি হয়ে গেল? আমি তো অর্জুনের ভালোই চেয়েছিলাম, অথচ। জমিদার বাবু শিগগিরই আসুন। ছোট বাবু তার দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছেন ঘরের। শিগগিরই আসুন কর্তা। কি বলছো কি? অর্জুন! অর্জুন! অর্জুন, বাবা দরজাটা খোল না। আমি তোকে চান করতে বলবো না, খেতেও বলবো না। দরজাটা খোল বাবা, দরজাটা খোল। অর্জুন বাবা, দরজা খোল, দরজা খোল বাবা। দেখ, তোর বাবা তোকে ডাকছে। অর্জুন! ওগো, কিছু একটা করো। কাল রাতে ঘুমোতে গেছিল, তারপর থেকে আর দরজা খুলছে না। অর্জুন, এভাবে হবে না, দরজা ভাঙতে হবে। হরেশ, ফলা, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি হতভাগা? দরজাটা ভাঙ বলছি। ছুটে এসে দরজাটা ভাঙতে যাবে, ঠিক তখনই দরজাটা সকলে ঘরের মধ্যে ঢুকতেই একটা বিকট দুর্গন্ধে নাকে হাত দিয়ে সরে গেল। তার সারা শরীরে মলমূত্র লেগে গন্ধে থাকা যাচ্ছে না, কিন্তু অর্জুন বলে চলেছে, মা, মা, তুমি খুশি হয়েছো তো মা? মামা বলো না গো, বলো না মা। মা! অর্জুন, এসব কি করছিস কি তুই? হ্যাঁ, কি করছিস তুই? জানোয়ার, নোংরা, পিশাচ, এসব কি করেছিস এসব? মা, মা, মা আমাকে ডেকেছে বাবা, তুমি শুনতে পাচ্ছ? মা, মা গো। নিকুচি করেছে তোর মায়ের, নিকুচি করেছে তোর পুজোর। তুই কি হাল করেছিস নিজের! ছি 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 অর্জুন! খবরদার, মায়ের নামে কিছু বলবে না বাবা, নইলে। মা, মা। এই তোরা কে আছিস? ওকে এক্ষুনি স্নান করা, এক্ষুনি! না 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 না, কিছুতেই না, কিছুতেই না, আমি চান করবো না, আমি চান করবো না, না না। ওগো, তুমি অর্জুনকে বাঁচাও, ওকে বাঁচাও তুমি। আমার ছেলেটা যে শেষ হয়ে যাচ্ছে। কিছু একটা করো, কিছু একটা করো। ও কোথায় এখন? বহু কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি। আর জমিদার আর কোনো কথা না বলেই তাড়াতাড়ি দ্রুত পায়ে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অর্জুনের ঘরে রাখা সেই দেবী মূর্তি নিয়ে বেরিয়ে এলেন। তার চোখে তখন হিংস্রতা স্পষ্ট ফুটে উঠেছে। এই দৃশ্য দেখে সকলে ভয় পেয়ে পিছিয়ে গেলেও মাধুরী ছুটে গিয়ে বলল, কি করবে? হ্যাঁ, এটা দিয়ে তুমি কি করবে? কোথায় যাচ্ছ তুমি এটা নিয়ে? যে কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল সেটাই করতে যাচ্ছি। সরে যাও, এই মূর্তি যত নষ্টের গোড়া।
ক্ষমা করবেন জমিদার বাবু, কিন্তু আপনি যেই বইগুলো দিয়েছিলেন সেগুলো পড়ে আমি যেটা বুঝেছি সেটা খুবই ভয়ঙ্কর। আমি জানি পুরোহিত মশাই, তাই তো এই মূর্তিকে দূর করে দিয়েছি। এই বাড়ি, এই ঘর আর অর্জুনের জীবন থেকে দূর করে দিয়েছি আমি। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার প্রয়াস সফল হোক। কিন্তু কি জানেন তো, আপনি বলার পরে আমি এই সংক্রান্ত যত বই পুঁথি সব ঘেঁটে ফেলেছি, কিন্তু এই দেবীর প্রভাব থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাইনি। আর কোনো উপায় তো দরকার নেই পুরোহিত মশাই। হ্যাঁ, ওই মূর্তিকে তো আমি সরিয়ে দিয়েছি, নদীর জলে ভাসিয়ে দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস এবার অর্জুন স্বাভাবিক হয়ে যাবে। সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো মালতী? ছোট বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথাও নেই। কোথাও নেই মানে? সে তো নিজের ঘরে ঘুমাচ্ছিল, নিশ্চয়ই ছাদে বা বাগানে গেছে। না না না, সে কোথাও নেই জমিদার বাবু। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু সে নেই। অপদার্থ, অপগণ্ড, তোরা করিসটা কি? সে বাড়ি থেকে বেরিয়ে গেল আর তোরা দেখতে পেলি না? আমার ছেলের যদি কিছু হয় তোদের সকলকে আমি জ্যান্ত পুঁতে দেবই বলে দিলাম। অর্জুন, তুই? মা আমার সাথে ছিলেন আর শেষ পর্যন্ত থাকবেন, তাই এমন দুঃসাহস করার ভুল আর করো না। জয় মা, জয় মা। আমি কি করব? ওগো, এবার আমরা কি করব? কে বাঁচাবে আমাদের? তিনি যিনি আপনাদের এই বিপদে ফেলেছেন তিনি বাঁচাতে পারবেন গিন্নিমা। তার মানে? জমিদার বাবু, আমি তো আপনাকে আগেই বলেছিলাম ওই মূর্তির হাত থেকে রেহাই পাওয়া সহজ নয়। জমিদার বাবু, অর্জুনের 14 বছর হতে আর কত দেরি? সামনের অমাবস্যার পরদিনই ওর 14 বছর সম্পূর্ণ হয়ে যাবে। আর আর যে সময় নেই জমিদার বাবু, তাড়াতাড়ি ওই সাধুকে খুঁজে বের করতেই হবে, নইলে সব শেষ হয়ে যাবে। কিন্তু পুরোহিত মশাই, আমি যে তাকে অনেক খোঁজার চেষ্টা করে চলেছি, কিন্তু তার তো কোনো খোঁজ পাওয়া যায়নি। জমিদার বাবু, যিনি আপনার এত বড় ক্ষতির ষড়যন্ত্র করেছেন তিনি নিশ্চয়ই কাছাকাছি কোথাও রয়েছেন। আপনি উত্তরের পরিত্যক্ত বাড়িতে গিয়ে দেখুন তো। তিনি পরদিনই উত্তর দিকের পরিত্যক্ত বাড়িটির দিকে রওনা দিলেন। জমিদার সন্তর্পণে ভেতরে ঢুকতেই বেশ কয়েকটা বাদুড় উড়ে পালিয়ে গেল। জমিদার আরো কিছুটা ঢুকতেই একটা কণ্ঠস্বর শুনে চমকে তাকাতেই দেখলেন সেই তান্ত্রিক হাসি মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। তাহলে জমিদার, শেষমেশ আসতেই হলো। তা বলছি, আমার ঠিকানা খুঁজে পেতে কষ্ট হয়নি তো? কেন কেন করলি তুই এরকম? কেন? হ্যাঁ বল, কেন আমার এত বড় সর্বনাশ করলি? বল। আমি মরে গেলে তোমার ছেলেকেও বাঁচাতে পারবে না জমিদার। কেন এমন করলে সাধু? কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। আর আমার ছেলেটা ছোট, ওর কি দোষ ছিল? ওর কি অপরাধ ছিল? ও তো তোমার শত্রুও ছিল না। কে বলল ও আমার শত্রু নয়? কে বলল তুমি আমার শত্রু নও? তুমি আমার শত্রুপক্ষের থেকেও বড় জমিদার। আর তোমার ছেলে, ওর শিরাতেও তো তোমাদের বংশের রক্ত বইছে, তাই ও আমারও শত্রু। হ্যাঁ, ও শত্রু। তার মানে কি বলছো কি তুমি? আমরা তোমার শত্রু? কিন্তু আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। কে তুমি? আমি সেই অভাগা বীরেশ্বর খাড়া জমিদার, সেই বীরেশ্বর খাড়া যাকে বেঁচে থাকতে হত্যা করে দিয়েছিল তোমার বাবা প্রতাপ চৌধুরী। সেই প্রতাপ চৌধুরীর বংশকে আমি কিভাবে বাঁচিয়ে রাখি জমিদার? কিভাবে? তুমি তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বাবা কি করেছিল তোমার সঙ্গে? কি এমন হয়েছিল যার প্রতিশোধ তুমি আমার ছোট ছেলেটার উপর দিয়ে নিচ্ছ? বলো, বলতেই হবে তোমাকে।
সে আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। আমি তখন 25 বছরের যুবক। এই বিক্রমপুরের দক্ষিণ প্রান্তের এক ছোট্ট বাড়িতে মাকে নিয়ে থাকি। বাড়ির পাশের এক ফালি জমিতে চাষ করে যা রোজগার হয় তাতে মা ছেলের দিব্যি চলে যায়। একদিন আমার নিস্তরঙ্গ জীবনে আবির্ভাব হলো সুমিত্রার। রায়বাড়ির ছোট্ট মেয়ে সুমিত্রা, যেমন সুশ্রী মেয়ে তেমনি মিষ্টি তার স্বভাব। আমার মায়ের কাছে সেলাই শিখতে আসতো। ও আর মা মিলে আসন, উল কাঁটা আর কাঁথা বুনত, আর আমি আড়াল থেকে ওকে চেয়ে চেয়ে দেখতাম। বুঝতাম ও আমাকে দেখে মুচকি হাসে। মনের কথা মুখে আনার সাহস ছিল না, কিন্তু মা যখন বলতো, বীরু রে, আর কতদিন মাকে এইভাবে খাটাবি বল দেখি? একটা টুকটুকে বউ ঘরে আন বাছা। মায়ের কথা শুনে আমার চোখের সামনে সুমিত্রার মুখটাই ভেসে উঠত। এমনই হাসি খুশি সুমিত্রা হঠাৎ করেই যেন কেমন একটা মন মরা হয়ে গেল। মায়ের কাছে আসতো ঠিকই, কিন্তু মুখের সেই আনন্দের ছাপ যেন উধাও। একদিন খেতে বসে মা বলল, আর বাবা, কি যে দিনকাল এলো! রক্ষকই যেন ভক্ষক হয়ে গেছে। অমন ফুলের মতন মেয়েটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে বল দেখি। কি হয়েছে মা? কার কথা বলছো? কে আবার? আমাদের সুমিত্রা। আহা, বাপ বাপ মরা মেয়েটা, তার ওপরে জমিদারের নজর পড়েছে জানিস। তাও যদি ঘরের বউ করতে চাই তো বুঝতাম, কিন্তু ওই বজ্জা তোকে রক্ষিতা করতে চায়। ছি 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 ছি। কি বলছো কি মা? সুমিত্রার উপরে জমিদার কোন নজর দিয়েছে? আর বলছি কি তবে, মেয়েটা বড় অসহায়, 3 কুলে কেউ নেই। এদিকে মামা মামির সামর্থ্য নেই যে ওকে বিয়ে দেবে। কেউ যদি মেয়েটাকে বিয়ে করতো, ও বেঁচে যেত। আর আমি যদি সুমিত্রাকে বিয়ে করি মা? তুই তুই সুমিত্রাকে বিয়ে করবি খোকা? সত্যি বলছিস তুই? কি সৌভাগ্যি আমার! অমন মেয়ে ঘরের বউ হয়ে এলে আমি যে ধন্য হয়ে যাব খোকা। মায়ের কথা শুনে আমার মুখেও চওড়া হাসি ফুটল। সুমিত্রাদের বাড়িতে প্রস্তাব পাঠাতে তারাও অতি আনন্দে রাজি হয়ে গেল। মা বলল, সুমিত্রা বলেছে মহাদেব তার প্রার্থনা সফল করেছে। যাই হোক, ছোট্ট অনুষ্ঠান করে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমাদের সুখের সংসার দেখে মা স্বর্গবাসী হলেন, আর সুমিত্রা পাকা গৃহিণীর মতন সবটা নিজের হাতে সামলে নিল। ভেবেছিলাম এই সুখের বুঝি কোনো শেষ নেই, কিন্তু তখনই ভুলটা ভাঙল। যেদিন আমি কাজ থেকে ঘরে ফিরতেই সুমিত্রা কাঁদতে কাঁদতে এসে বলল, ওগো, ওই শয়তানটা আমাদের শান্তি দেবে না জানো। ও আজকে আবার এসেছিল। কে? জমিদার? কি করেছে সে? বলো সুমিত্রা, সে কি? না না, সেসব না, কিন্তু সে আমাদেরকে সামনে মাসের মধ্যে 3 গুণ খাজনা দিতে বলেছে, অন্য প্রজাদের থেকে ঢের বেশি। আমি জানি ও প্রতিশোধের জন্য এমন করছে। এ কি কথা? এসব গায়ের জোরে হয় না সুমিত্রা। গ্রামের লোক যা খাজনা দেবে আমরাও তাই দেব, এর বেশি কেন দেব? সে কথাও শুনবে না গো। ও বলে গেছে ঠিক সময় খাজনা না দিলে আমাদের ভিটে মাটি কেড়ে নেবে। এ কি মগের মূল্য নাকি? কিচ্ছু হবে না সুমিত্রা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। সেদিনের মতন সুমিত্রাকে শান্ত করলাম, কিন্তু পরের মাসে খাজনা দেওয়ার পরেও শুরু হলো জমিদারের অত্যাচার। কখনো চাষের জমিতে জঙ্গলি শুয়োর ছেড়ে দিচ্ছে। সুমিত্রা ভয়ে কাঁদতে কাঁদতে বলল, ওগো, ওই জমিদার আমাদের শান্তিতে বাঁচতে দেবে না গো। আর ও যত খাজনা চাইছে আমরা সেটা দিতেও পারবো না। চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু সুমিত্রা, এটা আমাদের বাপ ঠাকুরদার ভিটে, এটা ছেড়ে কোথায় যাব, কি করব বলো তো? আহা, ভিটে মাটি ছেড়ে কি আর যেতে বলেছি বীরেশ্বর?
এ তো তোমাদের গ্রাম, তোমাদের জায়গা। জমিদার মশাই, আপনি এখানে? কি করব বীরে, তোর ঘরে বারবার আসতে মন চায়। মানে খাজনা না দিলে যে আসতেই হবে। জমিদার মশাই, আমরা গরিব চাষি, চাষ করে পেট চালাই, তার উপরে এত খাজনা আমরা দেব কি করে? খাজনা ছাড়া কি জমিদারের রাজ্যে বাস করা যায়? হ্যাঁ, এ কি করে সম্ভব বল? জমিদার বাবু, ক্ষমা করবেন, সকল প্রজারা যা খাজনা দেয় আমিও তো সেই একই খাজনা জমা করে দিয়েছি। জমিদার তুই না আমি বীরে? এবারে তুই ঠিক করবি কে কত খাজনা দেবে? তোর সাহস তো কম নয়। আগে কর্তা, আমি তো সে কথা বলিনি, আসলে আমরা গরিব মানুষ, অত খাজনা কেমনে দেব? এ তুই চাইলে চিরকালের জন্য আমি তোর খাজনা মাফ করে দিতে পারি বীরে। তোর ঘরে যে এই ধন আছে, যদি সেটা আমারে দিস। জমিদার বাবু, আপনি কি বলছেন? কি ছি 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 ছি! আপনি জমিদার আর আমি সামান্য প্রজা, তাই হয়তো আজকের আমি কিছু করতে পারলাম না, কিন্তু ভবিষ্যতে যদি আপনি আর এই কথা বলার সাহস করেন, আমি কিন্তু ভুলে যাব যে আপনি জমিদার। বীরে, তোর এত সাহস, তুই আমাকে চোখ রাঙাস? ওই মেয়ে আমার নজরে ছিল, ওকে তুই কেড়ে বিয়ে করেছিস, চাইলে এখনো তুই দিয়ে দিতে পারিস। বেরিয়ে যান, আর এক মুহূর্ত না, নইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ওগো, তুমি শান্ত হও, শান্ত হও, তুমি শান্ত হও। কাজটা তুই ভালো করলি না বীরে, এর ফল তোকে পেতেই হবে, পেতেই হবে বলে দিয়ে গেলাম। সেদিন জমিদারের হুমকিকে আমি গুরুত্ব দিইনি। গ্রামের সকলে এই ঘটনা চাক্ষুষ দেখে বলেছিল জমিদার আর কিছু করবে না। এরপরে কেটে গেল 3 মাস। তখন আমি গঞ্জে একটা ভালো কাজের সন্ধান পেয়েছি, অনেক বেশি বেতন। সচ্ছলতার আশায় সুমিত্রাকে গ্রামে রেখে আমি গঞ্জে চলে গেলাম। সুমিত্রাও বাধা দিল না। তখন আমাদের দুজনের চোখে রঙিন স্বপ্ন। চিন্তা করো না সুমিত্রা, আমার বেতনটা বাড়ুক, আমি তোমাকে নিয়ে যাব, ততদিন একটু কষ্ট করো। তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর কেটে গেল প্রায় 1.5 মাস। কাজের জায়গায় ব্যস্ততার জন্য বাড়ি ফিরতে পারিনি কিছুদিন। বেতন বৃদ্ধির টাকায় সুমিত্রার জন্য শাড়ি, চুড়ি, চুলের খোঁপা কিনেছিলাম। ভেবেছিলাম এগুলো দেখে সে না জানি কতই খুশি হবে, কিন্তু তার আগেই সবটা চুরমার হয়ে গেল। বাড়ি ঢুকে দেখলাম ঘর ছন্ন ছাড়া হয়ে আছে, যেন সেখানে যুদ্ধ হয়েছে। আর ঘরের মাঝে দড়ি থেকে ঝুলছে আমার সুমিত্রা। তার পরনের শাড়ি এলোমেলো, ঠোঁটের কোণে রক্ত। দেখেই বোঝা যাচ্ছে তার সঙ্গে দুষ্কর্ম করা হয়েছে। বীরেদা, বৌদি অনেক কষ্টে এমন করেছে। বৌদি তুমি কেন এমন করলে সুমিত্রা? বলা বলা বল, কি হয়েছিল বল। বীরেদা, আজকে সকালে জমিদার এসেছিল বীরেদা, আর ওই জমিদারি। প্রতাপ প্রতাপ আমার সুমিত্রাকে। হ্যাঁ দাদা, হ্যাঁ। তখন সকলে গ্রামের পুজোয় গেছিল, বৌদিও যাবে বলে তৈরি হচ্ছিল, আর তখনই হয়তো। প্রতাপ, আমি ছাড়বো না তোকে, আমি ছাড়বো না প্রতাপ। আদির, তুমি বলছিলে এবার বৃষ্টি পড়লে তুমি মাছ ধরতে যাবে। শয়তান, জানোয়ার, নরপিশাচ, তুই আমার সুমিত্রাকে শেষ করে দিলি তুই। তোকে আমি ছাড়বো না, কিছুতেই না। বাঁচাও বাঁচাও, কে আছিস? ছাড় বলছি, ছাড়বো না তোকে, আমি ছাড়বো না জমিদার। তুই আমার সবকিছু শেষ করে দিয়েছিস, তুই আমার সুমিত্রাকে। উন্মাদ, পাগল, বদ্ধ পাগল, আমাকে মেরে ফেলতো। তোকে আমি ছাড়বো না, তোকে আমি সবার সামনে মারবো।
এই চুপ, একদম চুপ। তোর বউ বলেছে, আমি তাতে কি করব? আমার ঘরে দোষ দিচ্ছিস বেয়াদব। হ্যাঁ, তুই ওকে মেরেছিস। তুই তোর লালসা মেটাবার জন্য তোকে আমি শেষ করে দেব জমিদার। বেয়াদা বেয়াদা, ওকে মেরে না। অধীর, তুমি তো হবু জমিদার, এই বেয়াদবটাকে মোক্ষম শিক্ষা এবার তুমি দেবে। যাও। জমিদার, দেখো তো এই দাগগুলো চিনতে পারো কিনা। বীরে, সেই বীরেশ্বর যে আমাদের বাড়িতে এসে আমার বাবাকে অপমান করেছিল। তোমার বাবা আমার সবটা শেষ করে দিয়েছিল জমিদার। সেদিন তার 10 বছরের ছোট ছেলে আমাকে বেধড়ক মেরে বের করে দিয়েছিল। আর সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই পাপের বংশকে আমি টিকতে দেব না। এই বংশের রক্তে পাপ আছে, অভিশাপ আছে। আর তাই আমি আমার লক্ষ্য পূরণের জন্য তন্ত্রবিদ্যা শিখতে উত্তরে চলে যাই। সেখানে গিয়ে এক নেপালি তান্ত্রিকের কাছে আমি সব বিদ্যা আয়ত্ত করি। আর তারপরে ফিরে এসে দেখি তোমার বাবা প্রতাপ নারায়ণ মারা গেছেন, কিন্তু তার ছেলে জমিদার হয়েছে। আমি জানি আমার বাবা যেটা করেছে সেটা অন্যায়, সেটা অনুচিত ছিল, কিন্তু আমার ছেলে অর্জুন, ও তো নিষ্পাপ বীরেশ্বর। ও তো তোমার কোনো ক্ষতি করেনি। ক্ষতি তো সুমিত্রা তোমাদের কারোর করেনি জমিদার, কিন্তু তোমরা তো তাকে নিষ্কৃতি দাওনি। আর তোমার বাবা যা করেছে সেটা অন্যায় নয় জমিদার, সেটা পাপ। আর পাপের শাস্তি মৃত্যু, শুধুই মৃত্যু। তার মানে বাইরে দেখো জমিদার, এখন মধ্যরাত, অমাবস্যা নেমেছে। মানে আজকেই তোমার ছেলের 14 বছর পূর্ণ হয়ে যাবে। আর আজকে অধীর চৌধুরীর সারা শরীরে শিহরণ খেলে গেল। এতক্ষণ সে খেয়াল করেনি। এবার দেখল ঘরের এক কোণায় যজ্ঞের বেদিতে আগুন জ্বলছে। জমিদার দৌড়ে গিয়ে তান্ত্রিকের পায়ে পড়ে কেঁদে উঠল। দোহাই বীরেশ্বর, দোহাই তোমার, আমি তোমাকে মেরেছি। আমার বাবা তোমার সঙ্গে অন্যায় করেছে, আমাকে মেরে ফেলো, আমাকে শেষ করে দাও, কিন্তু আমার ছেলেটাকে ছেড়ে দাও, ওকে বাঁচিয়ে দাও। এই তো, এটাই তো আমি চেয়েছিলাম জমিদার, কিন্তু দুঃখের বিষয়, একবার তীর ধনুক থেকে বেরিয়ে গেলে যেমন ফিরিয়ে নেওয়া যায় না, এই তন্ত্রবিদ্যারও ফল নিষ্ফল হয় না। এতক্ষণে তোমার ছেলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। না না, বাঁচাও ওকে বীরেশ্বর, ওকে বাঁচাও, বীরেশ্বর, ওকে বাঁচাও। আমার সময় হয়ে গেছে জমিদার, আমার সাথে সাথে তোমার ছেলেকেও মরতে হবে। যেমন আমি সুমিত্রার জন্য বুক ফাটা কষ্ট নিয়ে বেঁচেছি, তেমন তোমাকেও বাঁচতে হবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, আর কখনো সন্তান উৎপত্তির কথা চিন্তাও করো না। কারণ যদি তোমার সন্তান হয়, আমি আবার অন্য কোনো রূপে, অন্য কোনো ভাবে ফিরে আসব, আর তোমার বংশের নাশ করব, নাশ। জমিদারের তখন উদ্ভ্রান্তের মতন অবস্থা। সে পাগলের মতন ছুটতে ছুটতে নিজের বাড়ির দিকে ছুটল, কিন্তু গিয়ে দেখল দরজার সামনে অর্জুন পড়ে আছে। অর্জুন, অর্জুন, অর্জুন।